তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে, এই দেখো অনেক টেস্টি লাগছে। তাই দেখছো যে আমার কিছু খারাপ লাগলে বা আমি মুখের ওপর বলে দিই, আমি কমেন্টে বলে দিই, আমি মুখের ওপর ভিডিওতে বলে দিই, কারণ আমার খারাপ লেগেছে। কারণ তোমার ভুল তুমি শুধরাবে, তোমার ভুল আমি শুধরাবো না, আমার ভুল আমি শুধরাবো, তোমার ভুল তুমি শুধরাবে। তো দ্যাটস ওয়াই আমার তো অনেক বেশি বেশি কমেন্ট পড়ে, আমি প্রত্যেককে চেষ্টা করি সেই কমেন্টের রিপ্লাই করার, কিন্তু ধরো 2-4টে স্কিপ হয়ে গেল, কারণ আমি আইফোন আর অ্যান্ড্রয়েড দুটো থেকে মিলিয়ে মিশিয়ে রিপ্লাই করি। এবার অ্যান্ড্রয়েড থেকে রিপ্লাই করতে বেশি সুবিধা হয়, আইফোন থেকে করতে তো সেই জন্য ও বাড়ি চলে গেছে, হয়তো আবার কখনো আসবে। তো সময়টা খুব ভালো কেটেছে, তবে আগের সময়গুলো বেশি ভালো কাটতো। তো যাই হোক, সময় তো একরকম কখনো থাকে না, কারণ সময় সবসময় স্মৃতি তৈরি করে। গুড মর্নিং ডিরি স্কোয়ার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। হাতে মেহেন্দি দেখছো, তো আগের ব্লগ দেখে, সরি আগের মিনি ব্লগ দেখে বুঝতে পেরেছো যে আমি মেহেন্দি কেন পরেছি। অ্যাকচুয়ালি কেন পরেছি সেটা বলিনি, সেটা তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি, যে ঈদের এত আগে কেন মেহেন্দি পরলাম। তো আমি প্রতি বছর ঈদেতে মেহেন্দি পরার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে মেহেন্দি পরতে। তো শ্যুটের কারণে যদিও বা পরা হয় না, বাট আমি এখন পড়েছি একটা রিজনের জন্য, তো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। হ্যাঁ বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিরি স্কোয়ার, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সো আমি তোমাদেরকে ফার্স্ট মিনি ব্লগে বলেছিলাম যে 10K হওয়ার আনন্দে আমি ঠিক করেছি যে আমি বড় ব্লগের সাথে সাথে ছোট ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটাই আমি, এক মিনিট এই মাইকটাও লাগাই, খুব নয়েজ আসছে। তো সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। তোমাদের অনেকে বলছো যে লং ব্লগ দাও, অনেকে বলছো যে মিনি ব্লগ করে যাও। আসলে কি বলো তো, লং ব্লগ মিনি ব্লগ তো মিলিয়ে মিশিয়ে এইভাবে এবার থেকে দিতে থাকবো, কারণ সবকটাই স্টকে রাখবো। তো যখন যেটা আমার শিডিউল তো অবভিয়াসলি থাকবে, যেদিন শিডিউলের বাইরে হয়ে যায়, ধরো পরপর আমি দুদিন শর্ট ব্লগ পোস্ট করে দিলাম, তো তখন বুঝবে যে আমার হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম, আর নয়তো আমার এডিটিং হয়নি। এই দুটো কারণের জন্য আমি হয়তো লং ব্লগ দিতে পারিনি, সময় সাপেক্ষ জন্য। তো যাই হোক, আজকে হলো 23শে মার্চ। সো আজ সানডে, আজকে আমি আমার সারা দিন ফাঁকা রেখেছি একটা বিশেষ কারণে। তো কি বিশেষ কারণ সেটা অবশ্যই জানতে পারবে তোমরা। তো আগের ব্লগগুলোতে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো তোমরা, আশা রাখছি এই ব্লগেও তোমরা অনেক বেশি ভালোবাসা দেবে। আরেকটা কথা বলার, সেটা হলো আমাকে অনেকে 2-3 জন ইউটিউবে কমেন্ট করেছো যে আর তোমাকে কমেন্ট করবো না, তুমি তো রিপ্লাই করো না। আচ্ছা, একটা বিষয় খুব ভালো করে বোঝো, সেটা হচ্ছে আমার তো অনেক বেশি বেশি কমেন্ট পড়ে, আমি প্রত্যেককে চেষ্টা করি সেই কমেন্টের রিপ্লাই করার, কিন্তু ধরো 2-4টে স্কিপ হয়ে গেল, কারণ আমি আইফোন আর অ্যান্ড্রয়েড দুটো থেকে মিলিয়ে মিশিয়ে রিপ্লাই করি। এবার অ্যান্ড্রয়েড থেকে রিপ্লাই করতে বেশি সুবিধা হয়, আইফোন থেকে করতে অত বেশি সুবিধা হয় না, কারণ আইফোনের প্রতিটা কমেন্ট করার প্রতিটা কমেন্টে রিপ্লাই করার টাইমে আমাকে প্রতিটা কমেন্ট রিফ্রেশ করতে হয়, বাট সেটা অ্যান্ড্রয়েডে করা হয় না। তো যাই হোক, তো সেই জন্য 2-4টে স্কিপ হয়ে যায়। বাট তোমরা প্লিজ এমন কেউ কোনো কমেন্ট করো না যেটার জন্য আমার কোনো খারাপ লাগে আর কি। আমি আমার খারাপের কথা বাদ দিলাম, এমন কোনো কথা বলো না যার জন্য আমার কেমন একটা হয়ে যায় আর কি। তো আমি প্রত্যেককে চেষ্টা করি রিপ্লাই করার আর করবো। সো কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার আমাকে 4টে বই পাঠিয়েছে, তো তার মধ্যে কিন্তু একটা বই মোম কাগজ বইটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একদিনেই কমপ্লিট করে নিয়েছি। আমি 21 তারিখে বইটা ধরেছি, আর কালকে 22 তারিখে সব পুরো বই পড়ে নিয়েছি। 202 না 3 নম্বর পেজ ছিল টোটাল। তো ওই বইয়ের মধ্যে আমি কিছু কিছু লাইন কোটেশন করে রেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, ওখান থেকে আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিয়েছি। তো কখনো কী কী কোটেশন করেছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো আজকে বিশেষ কি কারণ বা কেন আমি আজকের দিনটা সানডে তাও আবার কেন ফাঁকা রেখেছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে ফুল ব্লগটা ওয়াচ করার জন্য। সো যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে শেয়ার করো। আর এবারে আসি কিছু প্রবলেমের কথায়, সেটা হলো
যে শুনিকে অনেকে টেক্সট করে বলছো যে আমি ইনস্টা খুলেছি শুধুমাত্র ডোরিদির সাথে কথা বলবো বলে। অ্যাকচুয়ালি আমি এখনও বলছি, আগেও বলেছি, হয়তো এই কথাটা আমি সবসময় বলবো, কারণ সবসময় ইনস্টার মেসেজ, ফেসবুকের মেসেজ রিপ্লাই করা পসিবল হয় না, কারণ প্রচুর বেশি মেসেজ আসতে থাকে, প্রচুর বেশি কমেন্ট আসতে থাকে, তো সেই ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না, কিন্তু যত সম্ভব আমি চেষ্টা করি। তো তারপরেও আমাকে অনেক, এক মিনিট একটা জিনিস দেখি ওটা পাই নাকি। সো তারপরও আমাকে অনেকে অনেক টেক্সট করেছো, অনেকে প্রবলেমের কথা বলেছো। সবাইকে আমি পার্সোনালি রিপ্লাই করতে পারবো না, এটা এখনও বলে দিচ্ছি, সেটা সবসময় পসিবল নয়। যাদেরকে করি ঠিক আছে, মানে হয় না অ্যাড টু স্টার, মানে অ্যাড স্টোরি যারা করে ওদেরকে যখন অ্যাড টু স্টোরি মানে যখন রিপ্লাই করি তখন সেগুলো অ্যাড টু স্টোরি করতে পারি, সব ক্ষেত্রে পসিবল হয় না এই বিষয়গুলো। দেখো না, তোমাদেরও যদি ওই রকমভাবে প্রচুর পরিমাণে অনেক বেশি করে টেক্সট আসে, অবভিয়াসলি আসে, তো এরকম স্টোরি আসে, তোমরাও নিশ্চয়ই সেই বিষয়টাকে করে উঠতে পারো না, বাট স্প্যামে কোনো মেসেজ আসলে তোমরাও কিন্তু বিষয়টাকে অ্যাভয়েড করো বা বিষয়টাকে তোমরাও রিপ্লাই করতে পারো না। সেম আমার ক্ষেত্রে ওই বিষয়টা, সবাইকে রিপ্লাই করা না একটা টাইমের পর পসিবল হয় না, তো সেই জন্য আমি কিছু জনের মেসেজ স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি, কিছু জনের মেসেজ আমাকে শুনি পাঠিয়েছে, ভাই পাঠিয়েছে। তো কিছু জনের প্রবলেম আমি দেখেছি, বেশিরভাগ প্রবলেম আসছে ভালোবাসা নিয়ে। তো ভালোবাসা নিয়ে প্রবলেমের একটাই কথা বলবো, সেটা হলো নিজেকে সময় দাও। অপরেন্ট যদি তোমাকে কেয়ার না করে, তুমি বিষয়টা থেকে বেরিয়ে আসো। আমি জানি বিষয়টা থেকে বেরোতে অনেক বেশি কষ্ট হয়, সম্ভব হয় না, কিন্তু আমি সবসময় একটা কথা বলবো যে বিষয়টা থেকে বেরিয়ে আসো। তুমি দেখছো অপরেন্ট মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না, তুমি দেখছো অপরেন্ট মানুষটা তোমাকে কেয়ার করছে না, তারপরেও গিয়ে তুমি তার পেছনে ঘুরে বেড়াচ্ছ, তারপরেও গিয়ে তুমি সেই বিষয়গুলোকে নিয়ে কষ্ট পাচ্ছ, তাহলে আলটিমেট কষ্ট তো তুমি পাচ্ছ। বাট আমরা একটা জিনিস করতে পারি, আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, আমরা নিজেকে চেঞ্জ করতে পারি। নিজের পোশাক পরিচ্ছন্ন, নিজের সাজগোজ, নিজের কথা বলার ধরন, নিজের স্টাডি, এভরিথিং আমরা চেঞ্জ করতে পারি। যখন আমরা নিজেকে চেঞ্জ করব না, তখন অপরেন্ট মানুষটা যে আমাদেরকে পাত্তা দিচ্ছে না, ও পাত্তা দিতে বাধ্য। সবার প্রথমে নিজেকে কেয়ার করো, নিজেকে চেঞ্জ করো। ভালোবাসি মানে এই নয় যে সবসময় তার পায়ের তলায় পড়ে থাকবো, নয়, ওই দিনটা চলে গেছে। মেয়েরা কারোর পায়ের তলায় পড়ে থাকবে না, মেয়েরা সবসময় কাঁদবে না, মেয়েরা সবসময় সব কিছু স্যাক্রিফাইস করবে না, কোনো দিনই এগুলো করবে না। এগুলো তোমাদেরকে বুঝতে হবে। কিছু কিছু মেয়ে বিষয়গুলোকে এমনভাবে পয়েন্ট করো তার ভালোবাসার মানুষের কাছে, সেই ভালোবাসার মানুষ তো তোমাদেরকে দেখে মানে পাত্তা দেবেই না, অবভিয়াসলি দেবে না। দেখছে যে ও তো আমার কাছে সবসময় পড়েই থাকে, ওর কাছে তো আমি প্রচুর বড় একটা মহান হয়ে গেছি, আমার ভ্যালু রয়েছে, তার মানে ওকে আমি যখন তখন পাত্তা দেবো, যখন তখন যা খুশি করবো, ম্যানেজেবল হয়ে যাবে। কিন্তু নয়, কিন্তু নয়, নিজেকে পরিবর্তন করো। সবার প্রথমে বলবো, তোমাকে কে ভালোবাসলো কে না ভালোবাসলো বাদ দাও, তুমি নিজেকে নিজে ভালোবাসো, কারণ আপ ভালো তো জগৎ ভালো, পরিষ্কার কথা। নিজেকে নিজে ভালো হলে দুনিয়ার সবাইকে ভালো লাগবে। আমি নিজে ভালো নেই, আমি অন্যকে কিভাবে জাজমেন্ট করতে পারি, তাই না? আমার নিজে, আমি চাই যে অন্যকে ক্ষতি করব, তো আমি কিভাবে নিজেকে সাকসেস করব। আমি একটা কথা বলি, এটা পয়েন্টের বাইরের কথা, সেটা হলো আমরা প্রতিটা ইনফ্লুয়েন্সার, প্রতিটা ব্লগার, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার, ইভেন প্রতিটা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি, তারা প্রতিটা মানুষ, আমরা কি চাই? আমাদের প্রোফাইলে রিচ নেই, আমাদের প্রোফাইলে লাইক উঠছে না, আমাদের প্রোফাইলে কমেন্ট উঠছে না, শেয়ার আসছে না। কিন্তু একটা বিষয় ভাবো, তোমার প্রোফাইলে লাইক কমেন্ট শেয়ার আসবে কি করে? তুমি কি অন্যের ভিডিও ওয়াচ করো? তুমি কি অন্যের ব্লগ ওয়াচ করো? তুমি অন্যের ভিডিও ওয়াচ করবে না, তুমি অন্যের ভিডিও শেয়ার করবে না, কমেন্ট করবে না, তো তুমি এক্সপেক্ট করো কি করে যে মানুষজন তোমার ভিডিও শেয়ার করবে, তোমার ভিডিওতে রিচ বাড়াবে, তোমার ভিডিওতে কমেন্ট করবে? না, তুমি অন্যকেও সাহায্য করো, দেখবে অবভিয়াসলি তোমাকেও ভগবান সাহায্য করছে। তুমি সবসময় নিজের স্বার্থপরের মতো নিজেরটা ভাববে, অন্যেরটা ভাববে না, একদম তাহলে হয় না গো, একদমই হয় না, কখনোই হয় না। এক মিনিট, তো যেটা বলছিলাম, মায়ের ফোন এসেছিলো, তো সেই জন্য কাট করতে হলো। তো নিজের ভিডিও ভাইরাল হওয়ার আগে, নিজের ভিডিও রিচ খাওয়ার আগে তুমি অন্যের ভিডিও দেখো, তুমি অন্যকেও সাপোর্ট করো, অন্যকেও ভালোবাসো, যেরকম তোমরা আমাকে সাপোর্ট করো।
যেরকম তোমরা আমাকে অনবরত ভালোবাসো, মানে ইনস্টাতে তো বোধহয় নয় নয় করে এত বেশি ফ্যান ক্লাব আছে, এত বেশি তোমরা সেই প্রোফাইলগুলোকে চালাও। কই আমি তো কখনো কাউদেরকে কিছু বলি না, বা আমি কখনো কখনো গিয়ে কোনো রকম কিছু প্রতিবাদও করি না যে তুমি আমার পারমিশন ছাড়া কেন প্রোফাইল খুলেছো। অনেকে অবশ্যই পারমিশন নেয়, অনেকে অবশ্যই পারমিশন নিয়ে ভিডিও বানায়, সেই ব্যাপারটা আলাদা। আমি প্রতিজনের কমেন্টে গিয়ে মানে ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসি পার্সোনালি, ভীষণ ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা আমাকে সাপোর্ট করছো, তোমরাও তো আমার জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছ, তোমরা তো আমার মানে ব্লগ থেকে স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওগুলো স্টোরি দিচ্ছ, কষ্ট করে ভিডিও বানাচ্ছ। তো তোমাদের ভিডিওগুলো আমি কেন অ্যাড টু স্টোরি করবো না? শুধু নিজের কথা ভাবলে হয় না, নিজের কথা ভাবার সাথে অন্যের কথাও ভাবতে হয়। দেখবে তুমি যখন চাইছো নিজে বড় হবে, তার মানে শুধু ওরকম করে নিজে বড় হওয়া যায় না। তুমি অন্য ইনফ্লুয়েন্সারকে সাপোর্ট করো, দেখবে অন্য ইনফ্লুয়েন্সার অবশ্যই তোমাকে সাপোর্ট করবে। এটা আমি আমার দিক থেকে বলছি, কারণ প্রতিটা মানুষের প্রিন্সিপাল আলাদা হয়। তো আমার এই প্রিন্সিপালে বিলং করতে বেশি ভালো লাগে, কারণ আমি মনে করি যে নিজেকে নিজের ভিডিও রিচ অবশ্যই যাবে, তো তার আগে আমি অন্য ব্লগারেরও ভিডিও দেখি, অন্যজনের সাথেও মানে কোঅপারেট করি, কথা বলি। হয়তো সব ক্ষেত্রে কমেন্ট করা পসিবল হয় না, আমিও মানি সেটা। তো অন্যের মিনি ব্লগ দেখি, সব কিছু দেখি, তারপরে গিয়ে না নিজেরটা সবাই দেখবে। তো নিজের কথা অবশ্যই ভাবো। ভালোবাসার মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে গালাগাল করছে, নোংরা কথা বলছে, ড্রিঙ্ক করে তোমাকে হ্যারাসমেন্ট করছে, মারধর করছে, তো তুমি দেখতে পাচ্ছ তুমি বিশেষ করে কষ্ট পাচ্ছ, তারপরেও তুমি কষ্টটাকে অ্যাকসেপ্ট করছো। অ্যাকচুয়ালি আমরা কিছু কিছু মেয়েরা না, আমরা কিছু কিছু মানুষরা না কষ্টকে আপ্যায়ন করি। আয় কষ্ট আয়, আমার কাছে কষ্ট হয়, আমার কষ্ট পেতে ভালো লাগছে, আমাকে ছেড়ে চলে যা, আমি দুঃখ পাবো, আমি সেই জন্য কষ্ট পাবো, আমি সেই জন্য ড্রিঙ্ক করবো, সেই জন্য স্মোক করবো। এই বিষয়গুলো না আমরা অনেক মানুষরা খুব পছন্দ করি, খুব ভালোভাবে নিজেদের সাথে অ্যাডাপ্ট করে নিই। কিন্তু আমরা কোন বিষয়ে অ্যাডাপ্ট করতে পারি না? আমরা অ্যাডাপ্ট করতে পারি না আমরা ভালো থাকবো কিভাবে, আমরা খুশি থাকবো কিভাবে, আমরা নিজেকে পরিচ্ছন্ন রাখবো কিভাবে, আমরা গ্রো করবো কিভাবে। এই বিষয়গুলো আমরা মানুষরা কোনো দিনও অ্যাডাপ্ট করতে পারি না। আমরা সবসময় ভুলভাল অ্যাডাপ্ট করি, আর ভুলভাল অ্যাডাপ্ট করার ক্ষেত্রে কি হয়? ডিপ্রেশনে যাওয়া হয়, নেশাভান করা শুরু হয়, সুইসাইড করা হয়, এইগুলো হয়। কিন্তু আমরা যদি নিজেকে ভালোভাবে অ্যাডাপ্ট করি, ভালো জিনিস অ্যাডাপ্ট করি, তাহলে দেখবে আমরা অনেক পরিমাণে সুস্থ আছি, সুন্দর আছি, সব কিছু আমাদের সুন্দর রয়েছে। আরেকটা ছোট্ট অ্যাডভাইস দিচ্ছি, প্লিজ মাথায় ঢুকিয়ে নাও আর আমাকে চকলেট খাইও, ঠিক আছে? ফুডনাট, ডেয়ারি মিল্কে। কারণ আমি এরকম তোমাদেরকে ফ্রিতে অ্যাডভাইস দেবো, আমাকে চকলেট খাওয়াতে হবে তার জন্য। তো যাই হোক, আসলে কি বলতো, আমি রেগে রেগে কথা বলি ঠিকই, সিরিয়াস মুড হয়ে যায় ঠিকই, কিন্তু আমি চাই না তোমাদের কাউকে বকতে, বা আমি চাই না তোমাদেরকে কিছু করতে। কারণ আমাকে আমি কালকে শুনির সাথে একটা কথা, আমি একটু টপিকের বাইরে যাই। কালকে শুনির সাথে আমি একটু কথা বলছিলাম, আমি একটা বই পড়ছিলাম, মোম কাগজ পড়ছিলাম। তো সেখানে ফ্যামিলি নিয়ে অনেক বেশি প্রবলেম রয়েছে, লাইক বাবা মার ঝগড়া, বাবার অন্য কারোর সাথে রিলেশন আছে, মা ড্রিঙ্ক করে, এই বিষয় নিয়ে মোম কাগজ বইটা, অবশ্যই বইটা পড়ো, মোম কাগজ। তো তাহলে দেখবে অনেক কিছু নিজের সাথে রিলেট করতে পারবে। তো শুনি বলল যে তোমার এখন অন্য ফ্যামিলি আছে, তোমার ওই 10K একটা ফ্যামিলি আছে, সেই 10K ফ্যামিলি থেকে আরও বেশি মেম্বার ডিডি স্কোয়াডরা বাড়তে থাকবে। তো এই বিষয়টা সত্যি ভীষণ ভীষণ খাঁটি কথা। তো আমিও চাই না তোমাদেরকে বকাবকি করতে, রাগারাগি করতে, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। তোমরা আমাকে প্রথম থেকে এরকম করেই দেখছো যে আমার কিছু খারাপ লাগলে বা আমি মুখের ওপর বলে দিই, আমি কমেন্টে বলে দিই, আমি মুখের ওপর ভিডিওতে বলে দিই, কারণ আমার খারাপ লেগেছে। কারণ তোমার ভুল তুমি শুধরাবে, তোমার ভুল আমি শুধরাবো না, আমার ভুল আমি শুধরাবো, তোমার ভুলও তুমি শুধরাবে। তো দ্যাটস ওয়াই যে যার ভুলগুলো নিজেকেই শুধরে নেওয়া ভালো। তো হ্যাঁ, কি বলছিলাম, আরেকটা কথা, সেটা হলো ধরো তোমার ভালোবাসার মানুষ বা তোমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ খুব বেশি ভুল করলো, মানে এত পরিমাণে ভুল করলো যে সেই ভুলটা ক্ষমার অযোগ্য। লাইক এরকম তোমার নামে বাজে কথা বললো অন্যের কাছে, তোমার সাথে ভালো করে রিলেশন রাখার পরেও তোমার বিষয়ে নোংরা নোংরা কথা বলছে, বা তোমাকে পাত্তা দিচ্ছে না, মানে তোমার নামে খারাপ কথা বলছে অন্যের কাছে, কিন্তু তোমার কাছে এসে ভালো বিহেভ করছে, বাট তুমি সেটা জানতে পারলে। এরকম অনেক ব্যাপার আমরা জানতে পারি। যখন দেখছো অপরের মানুষটা তোমার সাথে এরকম করছে বা কোনো খারাপ করছে, তুমি না মানুষটাকে ক্ষমা করে দাও, তুমি মানুষটাকে এমনভাবে ক্ষমা করে দাও, তুমি মানুষটাকে ক্ষমা করে দিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসো এমনভাবে, দেখবে
ও এত পরিমাণে গিল্ট ফিল করবে, এত পরিমাণে গিল্ট ফিল করবে যে তোমার সাথে নেক্সট টাইম কোনো খারাপ কিছু করারই সাহস পাবে না। হ্যাঁ, কিছু কিছু জন তার মধ্যে অবতার রয়েছে যাদেরকে গিল্ট ফিল করালেও কোনো লাভ নেই, কারণ তারা ঠিকই ভুল করবে, কিচ্ছু বলে লাভ নেই। কিন্তু বাট আমি বলছি এটা আমার খুব সিক্রেট একটা বিষয় যেটা আমি রিসেন্ট অ্যাডপ্ট করেছি, যে আমি যখন দেখছি যে অপরের মানুষটা, মানে আমার সাথে এই খারাপ বিষয়গুলো খুব কম হয়, মানে খুবই কম হয়, কারণ আমি যখন দেখি অপরের থেকে পাত্তা পাচ্ছি না, তো আমি এমনভাবে তাকে পাত্তা না দেবো যে সে নিজে কান্না করবে, সে নিজে কান্না করবে। আমি যতটা খুব ভালো করে মানুষকে অ্যাডাপ্ট করতে পারি ততটাই আমি মানুষকে ধাক্কা মেরে ফেলে দিতে পারি, এরকম আমি সত্যি আমি এরকম। আমার এই বিষয়টাকে স্ক্রিন রেকর্ড করে নাও, কারণ আমি যখন তাকে ভালোবাসছি, তাকে বোঝাচ্ছি, তখন আমি দেখছি যে মানুষটা তো বাবা, আমি বোঝাচ্ছি তার তো কিছু ফিলই হচ্ছে না, কিছু হচ্ছেই না, তোকে আমি পাত্তা দেওয়াই ছেড়ে দেবো, তুই ভাড় মেজা, তুই যা খুশি কর। দেখবে ও এমন পরিমাণে গিল্ট ফিল করবে না, ও নিজে তোমার কাছে ফিরে আসতে বাধ্য। ও সেকেন্ড টাইম থেকে আর তোমার সাথে কোনো রকম নোংরামো করার সাহস অবধি পাবে না। মানুষকে গিল্ট ফিল করাতে শেখো, তাহলে দেখবে নিজে ভালো থাকবে, কারণ নিজেকে ভালো রাখার জন্য কেউ তোমার সঙ্গে কোঅপারেট করবে না, একমাত্র তুমি নিজে ছাড়া। তো দ্যাটস ওয়াই এই বিষয়গুলোকে মাথায় ঢোকাও। অনেক তোমরা এল্ডাররা রয়েছো, অনেক জুনিয়ররা রয়েছো, বিশেষ করে জুনিয়ররা, তোমরা এতটা পরিমাণে পাকা, এতটাই পরিমাণে পাকা, তোমাদের এজ কত, 15-16 বছর মাত্র এজ, এতটা পরিমাণে পাকা, তোমরা কান্নাকাটি করছো, তোমরা পিল নিচ্ছ, তোমরা রাত জাগছো, কেউ কেউ সুইসাইড করতে যাচ্ছ, কেন, ওয়াই, কেন করছো নিজের সাথে এসব? খুব দরকার, মানে বোঝাতেই হবে অপরের মানুষটাকে যে তুমি কষ্টে আছো, না হলে হবে না, চলবে না কিছু। কেন গো? তাহলে তোমাকে এমনি পাত্তা দেবে না। আমরা অপরের মানুষটাকে বোঝাতে পারি না, বা আমরা নিজেকে ফিল করাতে পারি না যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার মস্তিষ্ক ঠিকঠাক আছে, সাধারণ সুন্দর একদম ভালো করে বৃদ্ধি পাচ্ছে, এগুলো আমরা বোঝাতে পারি না, কারণ তোমরা কষ্টটাকে অ্যাডাপ্ট করতে ভালোবাসো। প্লিজ কষ্টটাকে অ্যাডাপ্ট করা বন্ধ করো, নিজের মতন করে ভালো থাকো। আর সেকেন্ড যেটা হচ্ছে, আরও সেকেন্ড প্রবলেম, সেটা হচ্ছে ফ্যামিলিগত প্রবলেম। ওটা ভীষণ কষ্টের প্রবলেম আমি জানি, কিন্তু অনেকে বলে আমাকে ফ্যামিলি পাত্তা দিচ্ছে না, আমাকে ফ্যামিলি কেয়ার করছে না। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা এখানে আমি একটু বেশি লেন্দি করছি, কারণ এই বিষয়গুলো নিয়ে আমি অনেক দিন ধরে আলোচনা করব ভাবছি, কিন্তু করে ওটা হয়নি, কারণ এর আগে যে দুটো ব্লগ এসছে সেই দুটো ব্লগ তো মানে পসিবল হয়নি সেখানে কিছু বলে, তো সেই জন্য আমি ভাবলাম যে এখানে কিছু বলি। তো সেই জন্য এই ব্লগটা হয়তো লেন্দি হবে, আমি জানি না তোমরা ওয়াচ করবে কি না, তো দেখো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা ওয়াচ করবে কি না, অবশ্যই তোমরা ওয়াচ করো, সেই জন্যই তোমাদেরকে এত কথা শেয়ার করতে ভালো লাগে, এত কিছু গাইড করতে ভালো লাগে আর কি। হ্যাঁ, তো ফ্যামিলিগত প্রবলেম, মানে আমাকে আমার বাবা মা দেখছে না, আমাকে আমার বাবা মা পাত্তা দিচ্ছে না বা কিছু, মানে রিসেন্টলি একজন আমাকে মেসেজ করেছে, আমি তারটা স্ক্রিনশট মেরে রেখেছি, আমি তার নাম নিচ্ছি না, কিন্তু তার মেসেজটা আমি পড়ছি। তো তুমি যদি থেকে থাকো আমার ব্লগে তো অবশ্যই খুব ঠান্ডা মাথায় শোনো, কেমন? ঠিক আছে, ফ্যামিলি প্রবলেম নিয়ে ভুগছি, এটা আমার মনে হয় ব্রেকআপ থেকেও পেন বেশি, একদমই তাই। বাড়ির লোক আমাকে নিয়ে একটুও ভাবে না, আমার ফিউচার নিয়ে ভাবে না, আমি মরে না বেঁচে থাকলে কোনো কিছু তাদের কোনো মাথা ব্যথা নেই। আমার বড্ড একা, আর তার উপর 3-4 মাস আগে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি আমার কোনো কষ্টের কথা কারোর সাথে শেয়ার করতে পারি না। ব্রেকআপের কথাটা তবু ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি, কিন্তু ফ্যামিলির প্রবলেমের কথাটা তো বাড়ির বাইরের কাউকে বলতে পারি না, খুব ডিপ্রেশনে আছি। আর একটা পয়সার প্রবলেম তো আছেই, ছোট থেকেই অভাব দেখে বড় হয়েছি, দিদি যতটা পারি নিজের স্কলারশিপের টাকায় পড়াশোনা করি, ক্লাস 10-এর পর থেকে নিজেই পড়াশোনা নিজে চালাই, কোনো দিন তাদের ওপর চাপ দিয়ে বলি না এটা আমাকে দিতেই হবে, এটা তারা আমার কষ্টটা বোঝে না, আমাদের সাথে একটু ভালো করে কথা বলতে পারে না, টাইম দিতে পারে না, বাড়ির লোক তাদের কাছে ভালো, বাইরের লোক তাদের কাছে ভালো। এটা সব জায়গাতে এই সেম প্রবলেমটা আছে, কিন্তু সব জায়গাতে নেই। আরেকটা কথা, সেটা হলো তুমি যে বললে যে আমি নিজের খরচ নিজে টানি, ভালো তো, ভালো তো, তুমি ভালো পড়াশোনা করো বলে তুমি স্কলারশিপ পাও, তুমি সেই জন্য স্কলারশিপ পাও বলে তুমি নিজের খরচা নিজে টানো। তুমি জানো বিদেশে 18 বছর হবার পর থেকে নিজে সবাই ইন্ডিপেন্ডেন্ট, নিজের খরচা সে নিজে টানে, তো তুমি কেন টানবে না? এটা নিয়ে দুঃখ করার কিছু নেই, এটাকে নিয়ে প্রাউড ফিল করো, তুমি বাবা মার থেকে কোনো খরচা নাও না। তুমি বলছো যে তুমি ছোট বয়স থেকে ইনকাম করেছো। আমি আমার একটা কথা বলি, আমার তখন 17+, তো 17+, আমার 17 থেকে 18-এ উঠবো, হ্যাঁ 18 হয়ে গেছে,
তো আমি ইন্টেরিয়ারে ভর্তি হই, আমার খুব শখ ছিল যে আমি ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পড়াশোনা করব। সো আমি ইন্টেরিয়ার ক্লাসে ভর্তি হই। তো আমি পার্ক স্ট্রিটে ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পড়তাম। সো আমি ইনস্টিটিউটের নাম নিচ্ছি না, এনিওয়েজ। সো তখন সেই ক্ষেত্রে ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কোর্স ফিস ছিল 1,30,000। তো আমার প্যারেন্টস খুব কষ্ট করে 30,000 টাকা মতন দিতে পেরেছে, আর বাকি 1,00,000 টাকা দিতে পারিনি। আমি কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পড়তে পারিনি, হাফ পড়ে পড়া ছেড়ে দিয়েছিলাম, প্লাস কিছু আরও ব্যক্তিগত প্রবলেম ছিল। তো তাই বলে কি আমি দোষারোপ করবো যে তোমরা আমাকে ইন্টেরিয়ার ডিজাইনিং পড়াতে পারোনি? সেই টাইমে হয়তো অনেক বেশি প্রবলেম ছিল, কিন্তু এই টাইমে দাঁড়িয়ে হয়তো আমি ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পড়তে পারবো, হয়তো আমি চাইলে পারবো, কিন্তু সময় নেই আর। সেই টাইমে সময় ছিল, এই টাইমে সময় নেই। কিন্তু তাই বলে আমি দোষারোপ করবো যে আমি পড়তে পারিনি তোমাদের জন্য, তোমরা কি কেন করলে না। কারণ আমি ওটা পড়তে পারিনি, কিন্তু ওটার থেকেও বেটার অপরচুনিটি লাইফে এসছে, ভগবান আমাকে পাইয়ে দিয়েছে। আমি তারপরে ইন্ডাস্ট্রিতে আসি, ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে আসি, শ্যুট করি, তোমরা আমাকে পছন্দ করো, মেকআপ আর্টিস্টরা আমাকে সুযোগ দেয়, ভগবানের কৃপায় মানুষ হলেও চেনে। তো ওটা তো বেটার অপরচুনিটি আমার কাছে। আমি তো কিছু করছি রে বাবা, আমি তো একদম ঘরে বসে নেই। তো তুমি যদি তোমার খরচা টানো, সেটাকে নিয়ে প্রাউড ফিল করো যে আমি আমার খরচা নিজে টানি, আমি সব কিছু নিজে করি। এটাকে নিয়ে প্রাউড ফিল করো, এটাকে নিয়ে মন খারাপ করে লোককে বলার দরকার নেই, নিজেকে প্রাউড ফিল করে বলো যে আমি আমার খরচা নিজে টানি, আই এম ইন্ডিপেন্ডেন্ট। এটাকে নিয়ে প্রাউড ফিল করো, কারণ আমরা প্রতিটা মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ানোটা অত্যন্ত পরিমাণে দরকার। কেন থাকবো আমার পয়সায়, কেন থাকবো হাজব্যান্ডের পয়সায়, কেন দেবে ভালোবাসার মানুষ আমাদেরকে ফোনে রিচার্জ করে, কেন দেবে? দরকার নেই। টাকা জমিয়ে ফোনে রিচার্জ করব, তাও ভালোবাসার মানুষের থেকে করবো না। হ্যাঁ, খুব ভালো রিলেশন হয়ে গেল, খুব ভালো বন্ডিং হয়ে গেল, খুব কিছু মানে একদম সব ঠিকঠাক, তুমিও তার জন্য করছো, সেও তোমার জন্য করছে, ইটস ওকে, একদম ঠিক, কোনো ব্যাপার না। কিন্তু নয়, আর নয়, ওই দিন চলে গেছে। ওই মানে আমি যখন নেল করতাম, তো আমি নেল করা ছেড়েছি দুটো কারণে, সেই আমি পরে আলোচনা করব কেন ছেড়েছি। তো আমি যখন নেল করতাম, বেশিরভাগ বাচ্চা যখন আমার কাছে নেল করতে আসতো, তো আমার বয়ফ্রেন্ড টাকা দিচ্ছে তো সেই জন্য আসছি। তুমি করো না বাবু, নেল করো না, নেল করো না, কারণ তুমি যেরকম ছোট, তোমার বয়ফ্রেন্ডও সেরকম ছোট। তো দ্যাটস ওয়াই ওর থেকে টাকা নিয়ে নেল বা সাজগোজ এগুলো কিছু করো না। বড় হও, পড়াশোনা করো, চাকরি করো, বিজনেস করো, মানে যেটা তোমার গোল সেই পথে এগাও। দরকার নেই নেল করা, নিজের নখ বাড়াও। এই দেখো, নিজের নখ বাড়াও। আমি নিজে নেল আর্টিস্ট হয়ে আমি নিজে নেল করি না, করি কখন করি যখন নেলগুলো ধরো, এই নেলটা আমার বড় করা হচ্ছে আমার অপারেশনের অনেক আগে থেকে, জাস্ট ভাঙছে, আমি কাটছি, সেভ করছি, আবার করছি, তো করলাম না নেল, করলাম না ফ্যাশন, ওয়েট করি, টাইমের জন্য ওয়েট করি, ঠিক আমরা সেই অপরচুনিটি পাবো, সব কিছু সেই অপরচুনিটি পাবো। তোমরা পরিবর্তন করো নিজেকে, নিজেকে নিজেরা কষ্ট দিচ্ছ। আমি জানি লাইফ ভীষণ শক্ত, ভীষণ কষ্টের। আমি যে এত বড় বড় কথা বলছি তার মানে আমার যে কোনো কষ্ট নেই, আমার যে কোনো খারাপ লাগা নেই, একদমই নয়, আমারও দ্বিগুণ খারাপ লাগা আছে। আমি বললে তোমরা কাঁদবে, আমি বলতে চাই না। তো যাই হোক, তো নিজেকে শক্ত করো, নিজেকে ভালো রাখো। অপরের মানুষটা পাত্তা দিচ্ছে না, তাকেও পাত্তা দিও না। নিজেকে ভালো রাখো। যারা পড়াশোনা এখনো কমপ্লিট করোনি, পড়াশোনা কমপ্লিট করো। আর রইলো ফ্যামিলি প্রবলেম, তো দেখবে ঠিক হয়ে যাবে। দেখো, ফ্যামিলি প্রবলেমটা না অ্যাকচুয়ালি বাবা মাকেও বোঝা দরকার যে আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, মানে তার পার্সোনাল স্পেস দরকার ফার্স্ট অফ অল, আর সেকেন্ড হচ্ছে তার বিষয়গুলো আমার বোঝা দরকার। লাইক কিছু কিছু বাবা মা আছে না, সরি আমার অনেক আঙ্কেল আন্টিরা হয়তো আমার ব্লগ ওয়াচ করছো, সরি যদি তাদের খারাপ লেগে থাকে, আমি আগে থেকেই ক্ষমা চাইছি। বাট আমার চোখে দেখা কিছু কিছু মা বাবা আছো না, মানে কিছু কিছু প্যারেন্টস আছে, শুনবেই না, একদম শুনবে না, কি চাইছে না চাইছে। সেই জন্যই তো একটা ছেলে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে, সেই জন্য সুইসাইড করে। কেন? মানে আমি জানি ডিপ্রেশনে থাকলে মানুষের মাথায় অনেক কিছু চলে, এমনও চলে যে কাউকে মার্ডারও করে দেবো, নিজে ঝুলে পড়বো, হাত কাটবো, বিষ খাবো, এগুলো চলে আমি জানি। কিন্তু বোঝাও নিজেকে। আমরা না সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে হবে না, কিচ্ছু হবে না। আমরা যদি যতক্ষণ না নিজেকে নিজেদের বোঝাতে পারবো, ততক্ষণ আমাদের কিচ্ছু হবে না। যাকগে, তো অনেক বেশি বললাম। ফ্যামিলিগত প্রবলেম প্রত্যেকের থাকে, অ্যাকচুয়ালি আমি বেশিই বলবো। তোমাদের ভালোর জন্য যদি আমাকে 2-4 কথা বেশি বলতে হয় তো আমি বেশি বলতে রাজি আছি। তো ফ্যামিলিগত প্রবলেম প্রত্যেকের থাকে,
সেই ফ্যামিলিগত প্রবলেম কাউকে বলা যায় না, এটাও একদম ঠিক কথা। বাবা মার অশান্তি, ঘরের প্রবলেম, পারিবারিক সমস্যা, আমি জানি সেগুলো কাউকে বলা যায় না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়তো ভগবান সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে, কিন্তু নিজেকে নিজে পিছিয়ে রেখো না, নিজেকে নিজে এগিয়ে চলো, টিউশনি করো টুকটাক। আমরা কলকাতা শহরে থাকি, তো এখানে কাজের কোনো অভাব নেই, আর কোনো কাজই আমাদের কাছে লজ্জা নয়। তো আমাদের পয়সার প্রত্যেকেরই বিশেষ করে দরকার, অনেক বেশি দরকার আমাদের প্রত্যেকের, কারণ টাকা ছাড়া আজকালকার দিনে কিছুই হয় না, এটা একটা। আরেকটা হলো, কিছু কিছু মানুষের প্রচুর টাকা সত্ত্বেও কিছু কিছু মানুষরা খুশি থাকতে পারে না। তার মানে আমাদের দুটো জিনিস দরকার, একটা টাকা দরকার, একটা খুশি থাকা দরকার। এই দুটোই আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। কীভাবে অ্যাডাপ্ট করতে হবে? আমরা সুন্দরভাবে, ভদ্রভাবে এই বিষয়গুলোকে আমরা অ্যাডাপ্ট করতে পারি, সেই নিয়ে আমরা অন্যদিন বিস্তারিত আলোচনা করব। কিন্তু নিজেকে বোঝাও, ফ্যামিলিগত প্রবলেম প্রত্যেকেরই থাকে, প্রতিটা সংসারে থাকে, সেইগুলোকে নিয়ে ভেঙে পড়লে হবে না, কারণ তোমাকে তোমার মা বাবাকে দেখতে হবে বড় হয়ে। তো বড় হও, নিজেকে বোঝাও। আর পাত্তা পাই না, ঠিক আছে, দরকার নেই, দিও না পাত্তা, নিজেকে নিজে পাত্তা দাও, নিজেকে নিজে সেলফ গ্রুমিং করো, থাক না, নিজেকে নিজে গ্রুম করো, তো কি আছে পাত্তা পাই না। দেখো, তোমার বাবা মাও হয়তো বা তোমার ফ্যামিলির লোকও হয়তো কোনো বিষয়ে প্রবলেমে আছে, তাদের মাথায় হয়তো স্ট্রাইক করছে না যে আমার মেয়েকে বা আমার ছেলেকে সময় দেওয়া দরকার, এই বিষয়গুলো তাদের মাথায় স্ট্রাইক করছে না। আমরা যখন মা হব, আমরা যখন প্যারেন্টস হব, তখনও তো আমাদের মাথায় হয়তো স্ট্রাইক করলেও করতে পারবে, কারণ আমরা এই বিষয়টা হয়তো ফেস করে এসেছি। তাও জানি না কি হবে, তো যাই হোক, গড নোজ। সো দরকার নেই, নিজেকে নিজের সময় দাও। আর ফ্যামিলিগত প্রবলেম আগেই বললাম প্রত্যেকের থাকে, 1 মিনিট। আর বাড়ির লোক, পাড়ার লোককে বেশি ভরসা করে, একদমই ঠিক কথা। কারণ আমরা এখনও কিছু কিছু মানুষরা না, কলকাতা শহরে থেকেও, এই 2025-এ থেকেও আমরা কিছু কিছু বিষয়গুলোকে খুব আজগুবি মনে করি। আমরা জেন্ডার নিয়ে প্রবলেম দেখাই, একটা মেয়ে মেয়ে সম্পর্ক থাকলে সেটাকে নিয়ে আমরা বাজে কমেন্ট দেখাই, একটা ছেলে ছেলে সম্পর্ক থাকলে সেটাকে নিয়ে আমরা বাজে প্রবলেম দেখাই। ঠিক আছে, হতেই পারে, কারণ তুমি কাউকে গুলিয়ে খাওয়াতে পারবে না যে এটা ন্যাচারাল জিনিস, তুমি কাউকে গুলিয়ে খাওয়াতে পারবে না, এই বিষয়টা হয়েই থাকে। তুমি নিজেকে তো গুলিয়ে খাওয়াতে পারবে, নিজেকে তো নিজে বোঝাতে পারবে, ব্যাস। আর বিশেষ করে অনেক ভেতরের গ্রামের দিকে, মানে অনেক গ্রামের দিকে এটা হয়ে থাকে যে পাড়ার লোক কি পরবে, আমি হাঁটুর ওপরে শর্ট ড্রেস পরছি, পাড়ার লোক দেখে কি বলবে, আবার ক্লিভেজ দেখা যাচ্ছে, পাড়ার লোক দেখে কি বলবে, আমি মেয়েদের সাথে ভিডিও করছি, পাড়ার লোক দেখে কি বলবে, আমি ছেলে ছেলে রিলেশনে আছি, পাড়ার লোক কী ভাবে, মানে নিজের ওরিয়েন্টেশন নিয়ে প্রবলেম, পাড়ার লোক কি বলবে। কিছু বলার দরকার নেই, নিজে ভালো করে ইনকাম করো, ভালো করে পড়াশোনা করো, নিজের গোল ফুলফিল করো, যেখানে তোমার যেতে ইচ্ছে করে চলে যাও, ভালো থাকো, অ্যাটলিস্ট সবশেষে ভালো থাকো নিজেকে নিয়ে, এবং নিজের পরিবারের লোক, নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে ভালো থাকো। আর নিজের পরিবারের লোকের সাপোর্টটা অবশ্যই দরকার, কিন্তু কি করবে যদি না করে, তাহলে কি করবে? তুমি কি গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবে? নিশ্চয়ই নয়। নিজের লাইফ নিশ্চয়ই স্পয়েল করবে না, তো তখন এগুলো কিছু করবেই না। তখন নিজেকে নিজে বোঝাও, সময় দাও। যাকগে, আমি জানো তো এখনো কিছু খাইনি, কারণ বাড়িতে একা আমি, আমার মা নেই, মা মামা বাড়ি গেছে, কাল থেকে একা আছি। তো এখন আমি করব রান্না, তারপর খাবো, ফ্রেশ হব। তো এত কথা তোমাদেরকে একটাই বলার কারণ আমি চাই না ফুটফুটে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুখগুলো হারিয়ে যাক আমাদের থেকে, আমরা একদমই চাই না। তো ওই জন্যই বললাম, মোটিভেট ইয়োর সেলফ। আর এই যে পাকা পাকা বাচ্চাগুলোকে বলছি না, যাদের ওই 16-17 বছর বয়স, ফোনটা রেখে পড়তে বসো। ফোন দেখে রিলস দেখা, ভুলভাল স্যাড স্টোরি দেখা, এগুলো বন্ধ করো। তোমাদের এজটা আমিও পেরিয়ে এসেছি, তোমাদের টাইমে আমাদের হাতে ফোন ছিল না। আমি জানি জেনারেশন ম্যাটার করে, অবভিয়াসলি জেনারেশন ম্যাটার করে, কিন্তু এই যে পাকা পাকা বাচ্চা অল্প বয়সে প্রেম করছো, করো, অল্প বয়সে প্রেম করা ইটস ওকে, ন্যাচারাল ব্যাপার, কিন্তু ভালো লাগতেই পারে। কিন্তু ভালো লাগার মধ্যে, ভালোবাসার মধ্যে নিজের পড়াশোনা বন্ধ করে দিয়ে সেই ছেলেটা বা সেই মেয়েটার পেছনে ঘুরে বেড়াচ্ছ, করো না। একটা টাইমের পর না ভালোবাসার সত্যি জানলা দরজা দিয়ে পালাবে। মা বলতো, বিষয়টাকে এখনো বুঝি। আমার অনেক বন্ধু আছে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে, তাদের বাচ্চা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তারা আলটিমেট প্রচুর প্রচুর ভালো পড়াশোনায়, গোল ছিল তাদের লাইফে, একটা গোল ছিল, কিন্তু তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত ভুলের জন্য তারা আজকে কিছু করতে পারেনি, তারা কিন্তু আফসোস করছে। তো দ্যাটস ওয়াই ওই বিষয়গুলোকে আমি ফেস করেছি, দেখেছি, তাই তোমাদেরকে বলছি। আমার যারা ব্লগ ওয়াচ করো তারা বেশিরভাগই অনেক ছোট, তো ওই জন্য বলছি ফোনটা রেখে পড়াশোনায় মন দাও। অনেকে তো মাধ্যমিকই হয়নি,
তো সামনের বছরে মাধ্যমিক, সেই বিষয়ে প্রিপেয়ার হও, সেই বিষয়ে কনসেন্ট্রেট করো। ছেলে চলে গেছে, কাঁদছি, ভালোবাসা পাচ্ছি না, এসব কি? আর দরকার নেই ভালোবাসার, নিজেকে নিজে ভালোবাসো, দেখবে সব ঠিক আছে। বুঝতে পেরেছো? বকা দিলাম কারণ বকাটাও তোমাদের জন্য অত্যন্তভাবে প্রয়োজন, সেই জন্য বকা দিলাম। দরকার পড়লে যদি আরো বেশি করে বকা দিতে হয় তো তাই দেবো। আমি একা একা এখানে এখন বকছি ঠিকই, আমার না অভ্যাস হয়ে গেছে এরকম বলতে বলতে। কারণ আমার খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চাগুলো উন্নতি করুক, ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়াক, লাইফে নাম করুক। সেগুলো না করে কান্নাকাটি, ঘুমের ওষুধ খাওয়া, ডিপ্রেশন, এগুলো বন্ধ করো, বুঝলে? পড়তে বসো, সামনে পরীক্ষা, নিজেকে কন্ট্রোলে রাখো। যা প্রবলেম আছে তারপর তো তোমাদের ডোরিদি আছেই, বুঝলে? হলো। আর একটা ছোট্ট কথার উত্তর দিদি, সেদিন হচ্ছে আগের সেলিব্রেশনের ব্লগে তোমরা অনেক বেশি সাপোর্ট করেছো, অনেক বেশি বেশি ভালোবাসা দিয়েছো। এবারও দিতে থেকো, কারণ এপ্রিলের ব্লগ কিন্তু অনেক বেশি করে মজাদার আসবে। তো চলো সঙ্গে থাকো, আর আমার কথায় প্লিজ কেউ কিছু খারাপ ভেবো না। আমাকে যদি নিজের মানুষ মনে করে থাকো তাহলে এইটুকু বকা তোমাদেরকে সহ্য করতেই হবে। তো চলো সঙ্গে থাকো, আমি যা যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। কেমন? ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে সেরকম কিছু ছিল না, শুধু ছিল ছাতু, কারণ এখন আমি করব হচ্ছে রান্না। ওই যে বললাম মা নেই, তো এখন আমি রান্না করব। তো রান্নাতে আজকে কী রান্না করব সেটা তোমাদেরকে বলবো, প্লাস শেয়ারও করব। আর চলো দেখা যাক, রান্নাঘরে যাই। প্রথমে ভেবেছিলাম যে চিকেনের কিছু একটা রেসিপি বানাবো, কিন্তু আমি 11টার সময় ঘুম থেকে উঠেছি, তো সেই কারণে আমি আর এখন আর চিকেন আনতে যেতে পারবো না। আমি একটা চিকেনের অনেক বেশি মজাদার রেসিপি শিখেছি। ওই রেসিপিটা আমি ইন্সপায়ার হয়েছি সুনির মায়ের থেকে, আন্টির থেকে। তো ওই রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওটা একদম চটজলদি একটা রেসিপি। তো এখন সেই জন্য আমি বানাবো হচ্ছে এগ কারি। তো আমার কাছে এখন 3টে ডিম আছে, তো এই ডিম দিয়ে আমি এগ কারি বানাবো। তো কিরকম করে কি বানাচ্ছি হয়তো পুরোটা শেয়ার করতে না পারলেও কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সবার প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিই, তারপর কথা বলছি সঙ্গে। এখানে আমি ইন্ডাকশানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, 3টে ডিম 1300-তে দিয়ে। তো ডিম অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু ইন্ডাকশানে রয়েছে। আর তারপর এই যে এখানে আমি আনাজ নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার কেটে নেব। তো যখন কেটেই নেব তো একটা ছোট করে ট্রানজিশন হয়ে যাক না। সব কিছু কাটাকাটি করা হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ, আর এই যে এখানে ম্যাডাম। তো এখন আমি ডিম কারি করব। আমি আলু পেঁয়াজ যা যা লাগে আর কি, ভেজিটেবল সব কিছু আমি কাটাকাটি করে নিয়েছি। এবার ডিম কারিটা বানাবো। তো ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মেশো এসছে? মিশো না না, মেশো, তোমার মেশো। বল না, এসছে? হ্যাঁ, দাঁড়াও, তোমার মা ফোন করেছে, ওকে গাল দেবে শিওর। ঠিক আছে, কথা বলে না। তো সঙ্গে থাকো, ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে অবশ্যই ডেফিনেটলি শেয়ার করবো, কারণ তোমাদেরকে আগেও বলেছি যে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। ইদানিং আরও রান্না করাটা আরও বেশি ভালো লাগাতে পরিণত হচ্ছে, মানে এখন রান্না করতে আরও বেশি ভালো লাগছে আর কি। আমি মিনি ব্লগও বানাচ্ছি, সাথে আমি বড় ব্লগও বানাচ্ছি, সাথে রান্না করছি। তো দুটো ব্লগ হ্যান্ডেল করতে করতে প্লাস রান্না করতে করতে কীরকম লাগছে আমি সেটা ফিল করতে পারছি। মানে কীরকম একটা যেন এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি, মানে মানে এত কিছু সবসময় একসাথে হ্যান্ডেল করা। তো যাকে ডিম ভেজে তুলে নিয়েছি, হলুদ নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডিম প্রথমে ভেজে নিয়েছি। তারপর যেটা করব সেটা হলো আলুগুলো ভাজবো, সেম তোমার আলুগুলো ভাজবো একটু নুন আর একটু হলুদ দিয়ে। তো চলো আলুগুলো ভেজে নিই, তোমাদের সঙ্গে ছোটো ছোটো ক্লিপ তো শেয়ার করছি, প্লাস রান্নাটা কীভাবে করছি সেটা আমি তোমাদেরকে পরে বলে দেবো। কেমন? তোমরা দেখলেই বুঝে যাবে, কারণ অনেকে রান্না যারা করো তারা ভালো, অনেকে এক্সপিরিয়েন্স রয়েছে। তো ভালো করে লাল লাল করে আলু আর ডিম আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তারপর আমি কড়াতে আর একটু তেল দিয়ে দেবো, কারণ আলু আর ডিম ভাজতে গিয়ে প্রায় অনেকটা তেলই ঠিক মানে চলে গেছে আর কি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে আমি ফোড়নে দেব গোটা জিরে, 4টে মতন শুকনো লঙ্কা দিলাম, বাবা ফাটে কি জোর।
গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। লাল লাল করে ভাজার পর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। মা থাকলে রান্নায় বিশেষ টমেটো দিতে পারি না, যেহেতু মায়ের ইউরিক অ্যাসিড রয়েছে, বাট দিলেও বীজগুলোকে ফেলে তারপরে দিই। তো তারপরে ভালো করে আমি একটু ভেজে নেব। তার আগে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দেব। মোটামুটি ওই 1 চামচের মতন, আমি 2 চামচ দিলাম কারণ অল্প উঠেছিল প্রথমবারে। দিয়ে তারপরে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর একের পর একটা মশলা দেবই। তোমাদের কাছে যদি কোনো যারা খুব রান্না করো আর কি, যাদের কাছে যদি তোমাদের কাছে যদি কোনো পার্সোনাল রেসিপি থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে রেসিপিটা শেয়ার করো, তাহলে ওই রেসিপিটা আমি রান্না করবো, কেমন? তো ভাজা ভাজা করে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে, তারপর এর মধ্যে একের পর এক সমস্ত মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হালকা একটু গোলমরিচ দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়ে আলু ডিম দিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে অবভিয়াসলি কষাবো, যেহেতু ডিম কারি হচ্ছে। তারপর জল দিয়ে সেদ্ধ করে নেব। তো এই জাস্ট রান্নার বেস, আর কিছুই নয়। এরকম করে একটু ফ্রাই করে দেখো, গোটা জিরে দিয়ে আলাদাই সুন্দর খেতে লাগে। আর নুনটা স্বাদ মতন দেবো। তো চলো রান্নাটা আমি চটপট করে বানিয়ে নিই। ফাইনাল রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকো। রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন জল দিয়েছি একটু হালকা, একদম লো ফ্লেমে করে দিয়েছি, হালকা একটু ফুটবে, তাহলেই আলু যা আছে সব সেদ্ধ হয়ে যাবে। এমনি আমি এত ভালো করে কষিয়েছি যে আলু এমনি কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে। তো দেখাচ্ছি, দাঁড়াও, দেখো ডিম কিন্তু সেদ্ধ হচ্ছে, একদম লো ফ্লেমে রয়েছে। এই লো ফ্লেমেই কিন্তু সেদ্ধ হবে। না, যখন করছিলাম তখন রান্না করতে করতে 1 মিনিট রান্না করতে করতে তখনই মিশো থেকেই পার্সেলটা এসেছিলো। তো আমি মিশোতে অনেক কটা জিনিস অর্ডার করেছি, মানে দরকারি জিনিস। তো আগের দিন একটা এসেছে, আজকে একটা এসছে, অবশ্যই ড্রেস। তো চলো এটা আমি আনবক্সিং করি, যেটা কী আছে। আমি তো জানি কী আছে, তোমাদেরকে দেখাই। মূলত এটা একটা ওয়ান পিস। এই ওয়ান পিসটা আমি মিশোতে রিসেন্ট দেখেছি, আর দেখা মাত্র আমার এত পছন্দ হয়েছে যে এটা আমি অর্ডার করি। বাহ, কাপড়টা খুব সুন্দর, পুরো কটনের ওপর। এই দেখো, এটা ওয়ান পিস। মিশোতে রিসেন্টলি না অনেক বড় বড় ড্রেস আসছে, মানে আমি এটা এম সাইজ অর্ডার করেছি, এটা অনেকটা বড় এসছে, মানে এটা আমাকে সাইড মুড়তে হবে। মানে খুব সুন্দর ড্রেসটা, দেখো কাপড়টাও খুব সুন্দর, দামও খুব বেশি লাগেনি। তো তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে, আমি দেখাচ্ছি দূর থেকে, দাঁড়াও। এই দেখো, দামও বেশি লাগেনি। তো তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে এটা, তাহলে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারবে। একদম পুরো, শুধু আমাকে একটু সাইড মারতে হবে। এম সাইজ অর্ডার করেছিলাম মিশোতে। ইদানিং আগে সাইজ ঠিকই আসতো, কিন্তু এখন ইদানিং সব কিছু কেমন বড় বড় জিনিস আসছে। তো যাই হোক, ওদিকে তো ডিমটা রান্না হচ্ছে, প্রায় হয়ে যাবে। এবার আমি শাওয়ার যাব, শাওয়ার থেকে এসে তারপর আমি ডিমটা একটা বাটিতে ঢালবো, তারপর সেটা তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে ড্রেসটা জানিও। আগের দিনও একটা ড্রেস এসেছে, তো ওটা আমি দেখাবো তোমাদেরকে, যখন পরবো তখন দেখাবো। তো চলো সঙ্গে থাকো। কারি একদম কমপ্লিট হয়ে গেছে, এই দেখো, অনেক টেস্টি লাগছে, তাই তো? মুখে বল কিছু। কি বললে? বললাম ডিম কারি রেডি হয়ে গেছে, অনেক টেস্টি হয়েছে। শাওয়ারটা কমপ্লিট করে নিই, দেন পুজো করব, তারপরে এসে তোমাদের সাথে বকবক করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, কিছুক্ষণ পর এসে আবার বকবক করছি। তো কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এরকম করে বানাবে যখন, তখন আমাকে জানিও। আর কারোর কাছে যদি কোনো পার্সোনাল সিক্রেট রেসিপি থেকে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি সেই রান্নাটা করবো। খাবার নিয়ে চলে এসেছি। তো ছোট করে আমি জাস্ট স্কিন কেয়ার করে নেবো, কারণ সকাল থেকে আমি স্কিন কেয়ার করার একটুও সময় পাইনি। তো আমি যে এখানে টোনারটা ইউজ করছি হচ্ছে অ্যারোমা ম্যাজিকের টোনার। আমার খুব একটা ভালো লাগেনি, তোমরা কেউ ইউজ করো না। এটা আমি ভুলবশত কিনে নিয়েছি, এবার যখন কিনে নিয়েছি তখন এটা আমাকে মোটামুটি ইউজ করে শেষ করে দিতে হবে। তো
জাস্ট হালকা করে এখন টোনারটাই আমি অ্যাপ্লাই করব, ময়েশ্চারাইজার আমি লাঞ্চ করার পর দেব। তো আমাকে এখন আরও দুটো কাজ করতে হবে লাঞ্চ করার আগে। এক হচ্ছে আমাকে ঠাকুরকে দিতে হবে, আর দুই হচ্ছে যে কাজটা আমি করতে ভুলে গেছি হচ্ছে গাছে জল দিতে ভুলে গেছি। তো আমার দেখে মনে পড়লো গাছে জল দিতে হবে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর গিয়ে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো। সমস্ত গাছে আমি জল দেওয়া হয়ে গেছে, স্প্রে করছি। তো এবার গাছকে খাবার দেওয়া হয়ে গেছে, এবার আমি নিজের তৈরি করবো। ভীষণ খিদে পাচ্ছে। কতটা সুন্দর লাগছে। এখানে আমি আলু ভাজার বদলে আলু ভাজা করতে পারিনি বলে চিপস নিয়ে নিয়েছি। তো চলো চটপট করে গিয়ে খেয়ে নিই, তারপর খেয়ে এসে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। নিজের রান্নার নিজের রিভিউ দিচ্ছি। গুড ইভিনিং লিডি স্কোয়ার। তখন লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদেরকে বলছিলাম যে একজনের জন্য রান্না করেছি, তো কার জন্য রান্না করেছি সে চলে এসছে, তোমরা হয়তো তাকে সবাই চেনো। তো এই যে অনেক দিন ধরে বলছিলে যে মাফিনদি কবে আসবে কবে আসবে, ফাইনালি ওর আজকে সময় হয়েছে আমার সঙ্গে দেখা করার, তাই তো? হ্যাঁ, সবসময় সময় থাকে। সবসময় সময় থাকে। তো অনেক দিন পর দেখা হয়েছে। তো আর একটা ব্লিঙ্কিট থেকে পার্সেল এসছে, আমি জানি না এটা কে পাঠিয়েছে। তো এটা ওপেন করি, দেখা যাক। না মানে আমার কি আবার অ্যাপেন্ডিক্স হবে? যদি বা অ্যাপেন্ডিক্স হবার কিছু নেই, এবার গল ব্লাডার হবে হলে। আমি জানি তোমার মন খারাপ, যদিও কারণটা জানা নেই। এভাবে মন খারাপ করে থাকতে নেই। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। না আমি তোমায় কোনোদিন ভুল বুঝবো, না কোনোদিন ছেড়ে যাব। শুধু মাঝে মাঝে রাগ করব, কারণ তুমি রাগ ভাঙাবে তাই। সবসময় তোমায় ভালো রাখার দায়িত্ব নিলাম, সবসময় তোমাকে ভালোবাসার রেসপন্সিবিলিটি নিলাম। যেভাবে তুমি আমায় আগলে রাখো আমিও তোমায় আগলে রাখবো। বন্ধু না হই তোমার, কাছের মানুষ হিসেবে সামলে রাখবো। I love you for the rest of my life. You are the only one, the first one. I love you most. Done. তো এইটা আমাকে কে পাঠিয়েছে একজন, আর এতগুলো চিপস পাঠিয়েছে। যাই হোক, ব্লিঙ্কিট এখন অনেক কিছু সুবিধা করে দিয়েছে। গুড মর্নিং ডিসকয়েড। না না, এটা কোনো নতুন ব্লগ নয়, এটা গতকালের ব্লগটাই আজকে এন্ড করছি। কারণ বললাম না যে মাফিন এসেছিলো, গল্প করছিলাম, তারপর যা হয় বলছি। আসলে গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে ব্লগ বানাচ্ছি। আসলে ভুলে গেছিলাম বলে বলবো না, আসলে যে আমার ব্লগে আর কথা বলতে কোনো রকম কোনো ইচ্ছে করছিল না। তাই ভাবলাম যে কালকে সকালেই আজকের ব্লগটা এন্ড করব। তো সেই জন্য আর কোনো রকম কোনো কথা বললাম না, সেই জন্য সকালবেলা শুরু করলাম। আর মাফিনও বাড়ি চলে গেছে, ওদের স্টেজ ছিল কালকে দেখা করার জন্য। ওরও কাজ রয়েছে, যেহেতু চেন্নাইতে অনেক দিন ছিল, কলকাতাতে অনেক কাজ রয়েছে, তো সেই জন্য ও বাড়ি চলে গেছে। হয়তো আবার কখনো আসবে। তো সময়টা খুব ভালো কেটেছে, তবে আগের সময়গুলো বেশি ভালো কাটতো। তো যাই হোক, সময় তো একরকম কখনো থাকে না, কারণ সময় সবসময় স্মৃতি তৈরি করে। কালকে অনেক কিছু ভাবছিলাম জানো তো, ভাবতে ভাবতে মোটামুটি 1-2 পাতার মতন লিখেও ফেলেছি। আর আরেকটা জিনিস লিখেছি, যেটা সময় স্মৃতি তৈরি করে। এই কোটটা আমার হঠাৎ করে মাথায় এলো যে সময় স্মৃতি তৈরি করে। আসলেই তো সময় স্মৃতি তৈরি করে, কারণ যা যা সময় আমরা কাটিয়েছি সেগুলো স্মৃতি। মানে আমরা ইন দ্য সেন্স আমরা সবাই যারা কথা বলছি সেগুলো সমস্ত স্মৃতি। মানে কালকে যেই সময়টা কাটালাম সেটা আজকের জন্য স্মৃতি। কালকের সময়টা আজকে তো ফিরে আসবে না, আজকের সময়টা না তো কখনো ফিরে আসবে। তো সময় স্মৃতি তৈরি করে। তো যাই হোক ডিডি স্কোয়ার, আমি জানি না কালকের ব্লগে কি দেখাতে পারলাম না বা কি দেখাতে পারলাম না, আর তোমাদের কেমন লাগলো না লাগলো, কারণ তোমরাও তো ভীষণ চুজি হয়ে উঠছো আস্তে আস্তে, সেই জন্য আমারও বড্ড ভয় বেড়ে যাচ্ছে। যাই হোক, কথা বলতে থাকলে তো কথা বাড়তেই থাকবে, হয়তো পরবর্তী ব্লগ স্টার্ট করতে পারবো না। তো এই যে মাছ ভাজা, এখন বাজে হলো 11:30। ও একটু আগে গেল, তো যাওয়ার পর আমি ভাবলাম যে ব্লগটা এন্ড করে দিই। আসলে কি জানো তো, মন ঠিক না থাকলে কোনো কিছুর প্রতি অধীর আগ্রহ হয়তো থাকে না। তেমন কালকে আমার ওরকম একটা বিষয় ছিল যে মনটা ঠিক ছিল না, তাই কোনো কিছুর প্রতি অধীর আগ্রহ দেখাতে পারিনি। তো আজকের দিনটায় আমার শ্যুট ছিল,
তো শ্যুটটা আমার পোস্টপন্ড হয়েছে, শ্যুটটা পোস্টপন্ড হয়ে অন্য ডেট হয়েছে। তো সেই জন্য আজকে কি করব ভেবে ভেবে আজকে ভাবলাম যে একটু রিলস বানাই। অনেক দিন রিলস করিনি কনসেপ্টের ওপর, তো ভাই আসবে আজকে রিলস করব। তো আজকেও তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব, কেমন? তো চলো তোমরা সঙ্গে থেকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর 11,000 সাবস্ক্রাইবারকে আমার ডোরিস ডায়েরিতে ওয়েলকাম, 11,000 ডিডি স্কোয়ারদেরকে ওয়েলকাম। এরকম আস্তে আস্তে সংখ্যাটা বাড়তেই থাকুক, অবশ্য তখনই বাড়বে ততদিন আমি তোমাদের সাথে এইভাবেই অনবরত কথা বলতে যেতে পারবো। ভালো থেকো, ভীষণ ভালো লাগছে, তবে মন খারাপ একটু রয়েছে, ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তোমরা ভীষণ ভালো থেকো, নিজের ওপর বিশ্বাস রাখো, শক্ত রাখো। আর যারা যারা বাইক চালাও না, যেসব মেয়েরা বা ছেলেরা বাইক চালাও, তারা দেখে শুনে আস্তে ধীরে সুস্থে চালিও, কীরকম হুটপাট করে কোনো কিছু করো না যার জন্য তোমার ফ্যামিলি বা তোমার কোনো ক্ষতি হয়। তো এটা বলার কারণ রয়েছে, কারণ রিসেন্টলি বাংলাদেশে 2টো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে ছবি পাঠিয়েছে একজন আপু, মানে আমার ডিডি স্কোয়াডদের মধ্যে একজন ছবি পাঠিয়েছে, তো ওটা দেখার পরই সকালবেলা ভালো লাগছিল না। তো ওই জন্যই বললাম যে সাবধানে থেকো, ভালো থেকো। আর কখনো যদি বাংলাদেশ যেতে পারি তাহলে বাংলাদেশ গেলে অনেক 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 বই কিনবো, এত বেশি বই কিনবো যে ফ্লাইটে আসতে গেলে হয়তো এক্সট্রা করে চার্জেস দিতে হয় আমাকে। এত সুন্দর সুন্দর বই, মানে আমি পাগল হয়ে যাচ্ছি, অনবদ্য পাগল করার মতন বই। তো সেই বইগুলো আমি একটা বই আমি অর্ডার দিয়েছি, আরও একটা বই অর্ডার দেবো। তো বইগুলো অসাধারণ। তো কখনো যদি তোমরা বাংলাদেশ থেকে আসো আমার সাথে দেখা করতে, তাহলে একটা রিকোয়েস্ট রইলো, আমার জন্য অনেক বই নিয়ে এসো, কেমন? তো চলো, অবশ্যই সেটা যেন বাংলা বই হয়। তো চলো আজকের জন্য এইটুকু, আবারও দেখাবে পরবর্তী ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। তো চলো আজকে যে 2টো মিনি ব্লগ শেয়ার করবো সেটা অবশ্যই কিন্তু ওয়াচ করো।